সামনেই 2026 বিধানসভা নির্বাচন এবং সেই বিধানসভা নির্বাচনকে প্রস্তুতি কিন্তু অনেক আগেই শুরু হয়ে গেছে। 2025-এর 25শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরের সভা থেকে প্রস্তুতি শুরু করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এরপর থেকে বিজেপিকে নিয়ে একটা টানাপোড়েন কিন্তু চলছিলই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন 29শে মে আলিপুরদুয়ারে এবং তারপর 31শে মে অমিত শাহ এসেছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। ফলে বলা যেতে পারে বিজেপিও কিন্তু তার প্রস্তুতি চলছিল, কিন্তু বিজেপির মধ্যে নানাবিধ তর্ক বিতর্ক আলোচনা কিন্তু বারবার ছিল কাকে সভাপতি করবে। শেষ পর্যন্ত কিন্তু বিজেপির রাজ্য সভাপতির নাম ঘোষণা করলো শ্রমিক ভট্টাচার্যকে। আর সেই শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি পদে বসার পরেই পঞ্চবাণ ছুড়লেন রাজ্যবাসীর উদ্দেশ্যে। কী সে পঞ্চবাণ? তার কারণ শ্রমিক ভট্টাচার্য গতকাল তার বক্তৃতা একদিকে যেমন বিজেপিতে বিবাদ রয়েছে আদি নব্য নিয়ে, তা নিয়ে কথা বলেছেন, ঠিক তেমনই সংখ্যালঘুদেরও বার্তা দিয়েছেন। চাকরিতে দুর্নীতি নিয়েও কিন্তু শ্রমিক ভট্টাচার্য সরব ছিলেন। এছাড়া ভোট পরবর্তী হিংসা, তাই নিয়ে কিন্তু শ্রমিক ভট্টাচার্য তার মূল্যবান বক্তব্য রেখেছেন এবং শেষ পর্যন্ত বাম কংগ্রেসকেও কিন্তু বার্তা দিয়েছেন বর্তমান বিজেপির রাজ্য সভাপতি বা বলা যাবে বাংলায় বিজেপির ক্যাপ্টেন শ্রমিক ভট্টাচার্য। এই সব কিছু নিয়ে আলোচনা করবো আজকের আগামী 1 ঘন্টায়। নমস্কার, আমি সত্যজিৎ পাল, আপনারা দেখছেন শব্দের কাটাকাটি। শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি পদে বসার পরই যে পঞ্চবাণ ছেড়েছেন রাজ্যবাসীর উদ্দেশ্যে, সেইভাবে তা নিয়ে আলোচনা কিন্তু ব্যাপক চলছে। তখন এই বিজেপিকে নিয়েই কিন্তু নানান বিতর্ক ছিল, কোথাও আদি নব্য নিয়ে কিন্তু একটা প্রশ্ন ছিলই। শ্রমিক ভট্টাচার্য গতকাল তার বক্তৃতা তিনি স্পষ্ট করেছেন যে বিজেপিকে 2026-এ ক্ষমতায় ফেরাতে গেলে কুমোরটুলি থেকে অর্ডার দিয়ে নিয়ে আসলে হবে না, অন্য দল থেকেই নিয়ে আসতে হবে। সুতরাং তার বার্তা স্পষ্ট, অন্য দল থেকে কোনো নেতা আসলে তারা স্বাগত। পাশাপাশি তিনি এও বলেছেন যে সময় বিজেপিতে পতাকা ধরার লোক ছিল না, সেই সময় এই বিজেপি যারা করেছেন, যারা ভিতটা ধীরে ধীরে মজবুত করেছেন, তাদেরও সম্মান প্রাপ্য, এই বার্তাও কিন্তু দিয়ে রেখেছেন। সুতরাং বোঝা যাচ্ছে এই শ্রমিক ভট্টাচার্য যে বার্তা দিয়েছেন, পাশাপাশি গত কয়েক মাস থেকে যে বিজেপি উগ্র হিন্দুত্ববাদীর রাজনীতির কথা বলছিল, সেইখান থেকে কিন্তু অনেকটা সরে এসছেন বর্তমান বিজেপির রাজ্য সভাপতি। তিনি বার্তা দিয়েছেন সংখ্যালঘুদের এবং তিনি বলেছেন যে সংখ্যালঘুদের হাত থেকে পাথর কেড়ে বই তুলে দিতে চান। সুতরাং সেই বার্তা গত কয়েক মাস থেকে আমরা যদি দেখি, এই বঙ্গ বিজেপি কখনোই সংখ্যালঘুদের যে ভোট পেতে পারি সেই ধারণা কিন্তু ছেড়ে দিয়েছিল এবং বারবার কিন্তু সেই বলা চলে হিন্দু ভোটের লক্ষ্যই কিন্তু ঝাঁপাচ্ছেন। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার প্রত্যেকের মুখেই কিন্তু একই বার্তা ছিল যে 5% হিন্দু ভোট বৃদ্ধি হয়ে গেলেই বিজেপি রাজ্যে ক্ষমতায় ফিরবে। কিন্তু নতুন রাজ্য সভাপতি তিনি কিন্তু বার্তা স্পষ্ট করে দিলেন যে সংখ্যালঘুদেরও প্রয়োজন, এই বার্তা কিন্তু স্পষ্ট করেছেন। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব, বিশিষ্ট অতিথিরা তারা নিজের মতামত নেবেন এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, বিজেপি কি পারবে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে? কারণ 2021 সালে যেখানে বিজেপি 200 আসনের লক্ষ্যমাত্রা নিয়ে ঝাঁপালেও 77-এ আটকে যায় এবং 2024 যেখানে বিজেপি লোকসভা নির্বাচনে ভোটের ফলাফল মোটামুটি 12টা আসন পেলেও ভোটের পার্সেন্টেজ সেই 39% থেকে যায়। আর ঠিক সেখান থেকে বিজেপির প্রস্তুতি শুরু যে 39কে 44 বা 45% ভোটে পৌঁছতে হবে। তাই নিয়ে কিন্তু উগ্র হিন্দুত্ববাদী রাজনীতি কিন্তু বারবার চলে আসছে। আর শ্রমিক ভট্টাচার্য সেখানে বলা চলে একটা বার্তা দিলেন সংখ্যালঘুদের। সুতরাং বোঝা যাচ্ছে যে আগামী যে 2026 বিধানসভা নির্বাচন লক্ষ্য যথেষ্ট কঠিন হলেও খুব একটা যে অসম্ভব নয় সেটা কিন্তু বোঝেন বিজেপির তাবড় নেতারা। আর সেইভাবেই তাই নিয়ে কিন্তু চলছে বিজেপিতে প্রস্তুতি। শ্রমিক ভট্টাচার্য পাশাপাশি গতকাল যে বামপন্থীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন, তিনি স্পষ্ট করেছেন যে প্রয়োজনে যদি প্রয়োজন পড়ে সরাসরি তৃণমূল হয়ে ভোটের ময়দানে নামুন, বিজেপির লড়াইটা লড়ে নেবে। পাশাপাশি তিনি এও বলেছেন যে আগামী কয়েক মাসের জন্য পতাকা আলমারিতে তুলে রাখুন এবং তৃণমূলকে সরানো প্রয়োজন। হঠাৎ করে শ্রমিক ভট্টাচার্য এইরকম বার্তাটা রাখতে গেলেন কেন? প্রশ্ন এটাও। তখন গত লোকসভা নির্বাচনে 2024 লোকসভা নির্বাচনের কথা যদি আমরা আলোচনা করি, তাহলে বেশ কিছু আসন রয়েছে যেখানে কিন্তু বিজেপি যেই ব্যবধানে হেরেছে তার থেকে বেশি ভোট কিন্তু বাম কংগ্রেসের ঝুলিতে ছিল। এই সমস্ত কিছু হিসাব করেই কিন্তু শ্রমিক ভট্টাচার্য তার বার্তা দিয়ে রেখেছেন। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রমিক ভট্টাচার্য গতকাল যে পঞ্চবাণ ছেড়েছেন, পাশাপাশি যে বার্তা দিয়েছেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর জানি কিন্তু চর্চা গোটা বাংলা জুড়েই চলছে, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ক্ষমতাচ্যুত হবে কি না। কিন্তু শ্রমিক ভট্টাচার্য বলা চলে বিজেপি গত কয়েক মাস থেকে উগ্র হিন্দুত্ববাদীর পথে হাঁটছিল, সেখান থেকে অনেকটা সরে এসছে।
স্বাভাবিকভাবেই এখন দেখার বিষয় যে 2026 যে বিধানসভা নির্বাচন বিজেপি তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে দেখুন আমাদের বিশেষ প্রতিবেদন। জল্পনা ছিল বৃহস্পতিবারই নাম ঘোষণা করবে দল, হলেও তাই। বৃহস্পতিবার বিজেপি ঘোষণা করল রাজ্য বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নাম। সুকান্ত মজুমদারের উত্তরসূরি হিসেবে রাজ্য বিজেপির সংগঠন সামলানোর গুরুদায়িত্ব পেয়ে গেলেন তিনি। সোমবার রাতেই দৃশ্যত স্পষ্ট হয়ে গিয়েছিল দলের শ্রমিকের নতুন ভূমিকার বিষয়টি। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা হলো নাম। বুধবার কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণের পর প্রথম বক্তৃতায় মুসলিম ভোটের প্রসঙ্গ টানেন শ্রমিক। তিনি বলেন, বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয়, মুসলমানদের বিরুদ্ধে নয়। দিনের পর দিন একটা সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে দেওয়া হয়েছে রাজ্যের মাটিতে। আজকে সংখ্যালঘুদের বুঝতে হবে যে বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয়, বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়। হ্যাঁ, আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে, কারণ আপনাদের বাড়ির ছেলেরা যারা হাতে পাথর নিয়ে ঘুরছে, আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই। যারা তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে, আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই। এই লড়াই বিজেপির লড়াই, এটা পশ্চিমবঙ্গে বিজেপি করে দেখা। আমরা চাই দুর্গাপুজোর বিসর্জনের মিছিল আর মহরমের মিছিল একই সঙ্গে একই রাস্তা দিয়ে একই সময়ে হেঁটে যাবে। কোনো সংঘর্ষ নেই, কোনো দাঙ্গা নেই, কোনো রাজনৈতিক সম্প্রীতির বিভাজন নেই। পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, এর বহুত্ববাদকে বাঁচাতে হবে, এই মাটিকে রক্ষা করতে হবে, আর তার জন্যই দরকার একটা শক্তিশালী ভারত ভূখণ্ড। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতার বিকল্প মুখ কোথায়, সেই প্রশ্ন তুলে শ্রমিক নিজেই উত্তর দিয়েছেন। বলেছেন, যে মুখ এ রাজ্যে প্রত্যাখ্যাত তার বিকল্পের প্রয়োজন নেই, মানুষ মুক্তি চায়। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলি পরপর তুলে ধরেন শ্রমিক। বাংলার মানুষ তারা জানেন পশ্চিমবঙ্গে বিজেপি হারাতে পারে তৃণমূল কংগ্রেসকে। তাই যে বাইনারি 2019 সালে তৈরি হয়েছে, সেই বাইনারি কালীগঞ্জেও অটুট আছে। বিজেপি তৃণমূলকে হারাবে, তৃণমূল হারবে, তৃণমূল হারতে চলেছে, তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী। মমতার বিকল্প মুখ কোথায়? নতুন বিতর্ক। আরে যে মুখকেই মানুষ প্রত্যাখ্যান করে দিয়েছে, যে মুখকে মানুষ বিসর্জন দিতে চাইছে, তার বিকল্প মুখের কোনো প্রয়োজন নেই। তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূলের বিসর্জন হচ্ছে। বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়। শ্রমিকের সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চে উঠে আগামী দিনে তার পাশে থাকার বার্তা দিয়েছেন বিদায়ী রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। জানিয়েছেন, সব রকমভাবে তিনি নতুন সভাপতিকে সহায়তা করবেন। 2026-এর লড়াই শ্রমিকদের নেতৃত্বে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে হবে বলেও জানান সুকান্ত মজুমদার। আমাদের নতুন সভাপতি তিনি অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ। দীর্ঘ 42 বছর ধরে তিনি এই রাজনৈতিক দল করছেন। তার কাছে ভারতীয় জনতা পার্টির সামগ্রিক চিত্র তার কাছে পরিষ্কার। তিনি আমাদের বহু পুরনো নেতা, তার নেতৃত্বে আমরা সামনের দিনে লড়াই করব, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। এদিন শ্রমিকের সংবর্ধনা অনুষ্ঠানে মঞ্চে উঠে বক্তব্য রাখতে গিয়ে কোচবিহার থেকে কাকদ্বীপে পার্টির কর্মসূচি বাড়িয়ে জনসংযোগ বাড়ানোর নির্দেশ দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একটি শক্তিশালী সংগঠন হিন্দু জনতার সংযুক্তকরণ ও সংকল্পপত্রের মধ্যে দিয়ে 26-এ রাষ্ট্রবাদী সরকার গড়ার হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা। শক্তিশালী সংগঠন, হিন্দু জনতার সংযুক্তকরণ এবং সংকল্পপত্র 2026-এ, তার মধ্য দিয়ে আমরা আগামী নির্বাচনে পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে একটি রাষ্ট্রবাদী সরকার আমরা তৈরি করব। আজকেই প্রাক্তন সুকান্ত মজুমদারের হাত থেকে দলের পতাকা তুলে নিয়েছেন নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তার হাতে সভাপতি শংসাপত্র তুলে দেন রবিশঙ্কর প্রসাদ। সভাপতি হয়ে 2026 সালের বিধানসভা নির্বাচনের লক্ষ্য স্থির করে দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। সভাপতি হয়ে তৃণমূলকে পরপারে পাঠিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট,
ট্রাইব টিভি বাংলা, কলকাতা। শ্রমিক ভট্টাচার্য তার বক্তৃতায় অনেকগুলো বক্তব্য রাখলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছে বাম এবং কংগ্রেসকে রাখা বক্তব্যগুলি। কেন রেখেছেন? কারণ বিগত 2024 সালের লোকসভা নির্বাচনে যদি বিশ্লেষণ করা যায় তাহলে 15টি লোকসভা আসন রয়েছে যেখানে বিজেপি যেই ভোটে হেরেছে তার থেকে বেশি ভোট ছিল বাম কংগ্রেসের ঝুলিতে। তার কারণ আমরা জানি এই 2024 যে লোকসভা নির্বাচন বিজেপি বাংলায় আসন পেয়েছিল মাত্র 12টি, তৃণমূল কংগ্রেস পায় 29টি, একটি পায় কংগ্রেস, কিন্তু বিজেপি 15টি এমন আসন রয়েছে যেখানে বিজেপি কিন্তু যে ভোটে হেরেছে তার থেকে বেশি ভোট ছিল বাম কংগ্রেসের ঝুলিতে। এবং সেইভাবেই সেই ভোটটা যে আসন যদি বিজেপির পক্ষে আসতো তাহলে সেই আসন সংখ্যা কিন্তু অনেকটাই বেড়ে যেত, বোঝা যাচ্ছে। এবং একটু আলোচনা করি যে আসনগুলো নিয়ে কথা বলছি। প্রথমে বলব ব্যারাকপুর আসন নিয়ে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বাম কংগ্রেস জোট প্রার্থী পেয়েছিলেন 1,09,564 ভোট এবং এই ব্যারাকপুর থেকে বিজেপি প্রার্থী অর্জুন সিং হেরেছিলেন 64,438 ভোটে। এরপর বারাসাত লোকসভা কেন্দ্র। বারাসাত লোকসভা কেন্দ্রে বাম কংগ্রেস জোট প্রার্থী পেয়েছিলেন 1,21,440 ভোট এবং বিজেপি হেরেছিল 1,14,189 ভোটে। এরপর বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে বাম কংগ্রেস জোট প্রার্থী পেয়েছিলেন 1,76,899 ভোট এবং বিজেপি হেরেছিল 1,60,572 ভোটে। এরপর আসানসোল লোকসভা কেন্দ্রে। আসানসোল লোকসভা কেন্দ্রে বাম কংগ্রেস জোট প্রার্থী পেয়েছিলেন 1,05,964 ভোট এবং বিজেপি হেরেছিল এই আসানসোল লোকসভা কেন্দ্রে 59,564 ভোটে। এরপর কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে বাম কংগ্রেস জোট প্রার্থী প্রদীপ ভট্টাচার্য পেয়েছিলেন 1,14,982 ভোট এবং বিজেপি হেরেছিল 92,560 ভোটে। এরপর মেদিনীপুর লোকসভা কেন্দ্র। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে বাম কংগ্রেস জোট প্রার্থী পেয়েছিলেন 57,785 ভোট এবং বিজেপি হেরেছিল 27,191 ভোটে। এরপর হুগলি লোকসভা কেন্দ্র। হুগলি লোকসভা কেন্দ্রে বাম কংগ্রেস জোট প্রার্থী পেয়েছিলেন 1,39,919 ভোট এবং বিজেপি হেরেছিল 76,853 ভোটে। এরপর আরামবাগ লোকসভা কেন্দ্র। আরামবাগ লোকসভা কেন্দ্রে বাম কংগ্রেস জোট প্রার্থী পেয়েছিল 92,502 ভোট এবং বিজেপি হেরেছিল 6,397 ভোটে। এরপর কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র বাম কংগ্রেস জোট প্রার্থী পেয়েছিল 1,80,201 ভোট এবং বিজেপি হেরেছিল 56,705 ভোটে। এরপর বীরভূম লোকসভা কেন্দ্র। বীরভূম লোকসভা কেন্দ্রে বাম কংগ্রেস জোট প্রার্থী পেয়েছিল 2,26,260 ভোট এবং বিজেপি হেরেছিল 1,97,650 ভোটে। এরপর দমদম লোকসভা কেন্দ্র। দমদম লোকসভা কেন্দ্রে বাম কংগ্রেস জোট প্রার্থী ছিলেন সুজন চক্রবর্তী, পেয়েছিলেন 2,40,784 ভোট এবং বিজেপি হেরেছিল দমদমে 70,660 ভোটে। এরপর বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র। বাম কংগ্রেস জোট প্রার্থী পেয়েছিল 1,53,329 ভোট এবং বিজেপি হেরেছিল 1,38,381 ভোটে। এরপর বাঁকুড়া লোকসভা কেন্দ্র। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে বাম কংগ্রেস জোট প্রার্থী পেয়েছিল 1,05,359 ভোট এবং বিজেপি হেরেছিল 32,778 ভোটে। এরপর শ্রীরামপুর লোকসভা কেন্দ্র। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বাম কংগ্রেস জোট প্রার্থী পেয়েছিল 2,39,160 ভোট এবং বিজেপি হেরেছিল 1,74,830 ভোটে। এরপর যাদবপুর লোকসভা কেন্দ্র। যাদবপুর লোকসভা কেন্দ্র বাম কংগ্রেস জোট প্রার্থী পেয়েছিল 2,58,712 ভোট এবং বিজেপি হেরেছিল 2,58,201 ভোটে। সুতরাং বুঝতেই পারছেন 15টি লোকসভা কেন্দ্র এমন রয়েছে যেখানে কিন্তু হয়তো বাম কংগ্রেস ভোট না পেত বিজেপি জিততে পারত এবং বিজেপি যে ভোটে হেরেছে তার থেকে বেশি ভোট বাম এবং কংগ্রেসের ঝুলিতে গেছে। ফলে সেইভাবেই শ্রমিক ভট্টাচার্যের গতকালকের বার্তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সব কিছু নিয়ে আলোচনা করব। যারা আমাদের সঙ্গে রয়েছে একটু আলোচনা সারব, পরিচয় করব। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র সমজিৎ ঘোষ এবং রয়েছেন কংগ্রেস মুখপাত্র কেতন জয়সওয়াল। আপনাদের স্বাগত ট্রাইব টিভি বাংলায়। প্রথমেই আসবো একটু সমজিৎ বাবুর কাছে। সমজিৎ বাবু, দেখা যাচ্ছে শ্রমিক ভট্টাচার্য গতকাল যে বার্তা দিয়েছেন তার তো পঞ্চবান ছিলই, সংখ্যালঘুদের বার্তা দিয়েছেন, কিন্তু সবচেয়ে শেষ অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে বাম কংগ্রেসকে। এবং দেখা যাচ্ছে, আমরা দেখালাম যে বিজেপি অন্তত 15টি লোকসভা আসনে হেরেছে, যেখানে বিজেপি হারের ব্যবধান যা তার থেকে বেশি ভোট পেয়েছে বাম কংগ্রেস জোট।
এবং সুতরাং শ্রমিক ভট্টাচার্যের যে বক্তৃতা যে বাম কংগ্রেসের পতাকা তুলে রাখতে বলেন আগামী কয়েক মাস, যে তৃণমূলকে সরানো প্রয়োজন, এই শ্রমিক ভট্টবাবুর এই বক্তৃতা নিয়ে কী বলবেন আপনি, সঞ্জিত বাবু? দেখুন, প্রত্যেকে শুভ সন্ধ্যা। তো যে জায়গাটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে গিয়ে, দেখুন, বাম কংগ্রেসের এই যে পতাকা তুলে রাখার কারণ উনি যেটা ধরেছেন এবং যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে গিয়ে, এক কথায় দেখবেন সিপিএম আর তৃণমূলের যেটাকে সিপিএমুল আর সঙ্গে কংগ্রেস, হ্যাঁ, সবকিছুতেই ফুলে ফুল। হ্যাঁ, তো এই ফুলের ইয়েতেই তার জন্য কি হচ্ছে, তারা তো জিততে পারছে না, মানে কি বলবো, যে যাত্রা নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করছে, এই হলো বাংলা কথা। তো সেইটাকে ভাবনা চিন্তা করেছে এবং সেটা বুঝতে পেরেছে পশ্চিম বাংলায় যদি বিকল্প কেউ থেকে থাকে সে হচ্ছে ভারতীয় জনতা পার্টি। বিজেপি ছাড়া আর কেউ পশ্চিম বাংলায় এই মুহূর্তে দাঁত ফোটাতে পারবে না। তো সেখানে একের সঙ্গে দুয়ের লড়াই হচ্ছে, 3, 4, 5 পেছন থেকে এসে কি কাজ করছে, তাদের কাজই হচ্ছে যাতে এই সরকারটা থেকে থাকুক, তার জন্যই এই আঁতাত এবং তার জন্যই এই গেম। আর সেই জন্যই শ্রমিক বাবু যে কথাটা বলেছেন সেটা হচ্ছে কি, এদেরকে পেছন দিকে থাকতে বলেছেন এই কারণেই, কারণ তারা তো এই পশ্চিম বাংলায় ক্ষমতায় ছিল, পশ্চিম বাংলার যা করার করে দিয়েছে। তো তাদের দয়া দাক্ষিণ্যে তৃণমূল এখনো বেঁচে আছে। তো তাকে সরাতে গেলে এবং গণতন্ত্রকে ঠিক জায়গায় প্রতিষ্ঠা করতে গেলে একমাত্র বিজেপি ছাড়া অন্য কোনো দল নেই। সেই জন্যই শ্রমিক বাবু কালকে যে কথা বলেছেন, আমাদের নতুন সভাপতি তিনি পরিষ্কার অর্থে যেটা বুঝতে পেরেছেন এবং সাধারণ মানুষকেও বোঝাবার চেষ্টা করেছেন, আপনাদের মিডিয়াতে বারংবার দেখানো হচ্ছে, তার কথার ভিত্তি ধরে এবং তার কথার মূল্যায়ন যেটা, সেটা হচ্ছে গিয়ে তৃণমূলকে অক্সিজেন যোগাচ্ছে এই বাম কংগ্রেস জোট। আচ্ছা, এর জন্যই এই কথাটা তিনি বলেছেন এবং আমার যেটা আরো স্পষ্ট ধারণা এবং এর জন্য কেতনবাবু, গতকাল শ্রমিকবাবু যে বার্তা দিয়েছেন আপনাদের, যে কিছুদিনের জন্য পতাকা তুলে রাখুন, তৃণমূলকে সরানো প্রয়োজন, তৃণমূলকে সরানোর প্রয়োজন কতটা অনুভব করছেন কেতনবাবু? ও বার্তার কোনো দাম আছে? উনি বার্তা দিচ্ছে যে আমাদের মুসলমানদের প্রতি মানে উনি মানে সমবেদনা জ্ঞাপন করছেন, বলছেন যে দুর্গাপুজোর সাথে আমাদের মহরমের একসাথে রাস্তায় বেরোবে। অন্যদিকে বলছেন, অন্যদিকে ওনার ওই বার্তাটাই শুনছে না ওখানে প্রাক্তন সভাপতি আর হচ্ছে আপনার বর্তমানে বিরোধী দলের নেতা, প্রাক্তন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী, ও তার উল্টো সুরে কথা বলছে। তো ওনার বার্তা ওনার দলের লোকই শুনছে না। এবার যদি আপনি এই টেকনিক্যালি এতগুলো যে আপনি সিট দেখালেন, আমরাও দেখাতে পারি যে আমরা তো বহরমপুর সিট, আমাদের অধীর বাবুর সিট, সেখানে যদি বিজেপি তার 2 লক্ষ ভোট বাড়িয়েছে বলে অধীর বাবু 60-65 হাজার ভোটে হেরেছেন, এটা দেখাতে পারি। কিন্তু ব্যাপারটা আজকে বুঝতে হবে যে এই যে ভোট মানে এই বাংলায় তো বিজেপি জুম্মা 4 দিন হয়েছে এসছে, বাংলায় তো পুরনো পার্টি কংগ্রেস, বাংলায় তো পুরনো পার্টি সিপিএম। আর তৃণমূল কংগ্রেসকে যদি আপনারা বলেন, তাহলে তৃণমূল কংগ্রেসকে যদি ক্ষমতা প্রথম কেউ দেখিয়েছে, ক্ষমতার স্বাদ কেউ প্রথম তাদেরকে দিয়েছে, সে তো বিজেপি। কেন্দ্রে নিয়ে গিয়ে মমতা ব্যানার্জিকে মন্ত্রী করেছেন আপনারা। আর যদি আর একটা কথা বলো, আপনি খুব ইন্টারেস্টিং একটা কথা আপনাদেরকে বলি, 2016 সালে তৃণমূল কংগ্রেসের যে অবস্থা ছিল আর বাম কংগ্রেসের যে জোটটা হয়েছিল, এটা এত সুন্দর তখন রেজাল্ট করেছিল। আর তাদের ব্যবধান যদি দেখবেন, বাম কংগ্রেস জোটের ব্যবধান আর তৃণমূলের, সেদিন তৃণমূলের অবস্থা একেবারে খারাপ ছিল। 2016 সালে যদি আরএসএস তৃণমূলকে ব্যাক না করতো, কথাটা খুব গুরুত্ব দিয়ে শুনবেন, 2016 সালে যদি আরএসএস তৃণমূলকে ব্যাক না করতো, আজকে তৃণমূল 2016 সালেই কিন্তু সরকারটা প্রাক্তন হয়ে যেত। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2016 সালেই প্রাক্তন হয়ে যেতেন যদি না অনেকে আরএসএস ব্যাক করতো। 2016-তে তো আলাদা লড়াই করেছিল বিজেপি তৃণমূল, আপনারা বামেদের সঙ্গে জোট ছিল আপনাদের। এটাই তো বলছি, 2016 সালে বাম কংগ্রেস যে আমরা জোট করেছিলাম, সেবার যদি আরএসএস, আমি আরএসএস এর কথা বলছি, আরএসএস এর যে সংগঠন ছিল আর যদি তৃণমূলকে সাপোর্ট না করতো, তাহলে 2016 সালেই কিন্তু তৃণমূল কংগ্রেস নামক এই আপদের বিদায় হয়ে যেত। কিন্তু সেটা আর 21 সালে যদি বলছি, তৃণমূলের ভাবমূর্তি পাবলিকের মধ্যে এত খারাপ রয়েছে, তৃণমূলে কেউ পছন্দ করে না। কিন্তু এই বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতির ক্ষেত্রে কোথাও না কোথাও তৃণমূল সুবিধা পেয়ে যাচ্ছে। আর এদের বাইনারির জন্যই আজকে তৃণমূল কংগ্রেসের এই রমরমা বাজার।
তৃণমূল কংগ্রেস বিজেপিকে এ বাংলায় প্রতিষ্ঠিত করেছে, বিজেপিকে হৃষ্টপুষ্ট করেছে, বিজেপিকে খাইয়ে দাইয়ে ভালো করে একদম আজকে বিরোধী দলের জায়গায় রেখেছে। কারণ বিজেপি বিরোধী দলের জায়গায় থাকলে শাসক হিসাবে তৃণমূলের অনেক সুবিধা, সেগুলোই আমরা দেখছি। আজকে দেখুন বিজেপির এখানে শাখা সংগঠন আছে, টাকা পয়সা আছে, তাদের এখানে বিরোধী দলের মর্যাদা আছে, কিন্তু বিরোধী দলের কেন্দ্রের সরকার আছে। কিন্তু আপনি বলুন তো, একটা জায়গা যেখানে বিজেপি তৃণমূলকে কোনো অস্বস্তিতে ফেলতে পারছে, একটা জায়গা যেখানে প্রকৃত মানুষের ইস্যু নিয়ে বিজেপি কোনো আন্দোলন করছে না। এই এত চুরি, এত কেলেঙ্কারি, এত দুষ্কৃতি রাজ, এগুলো সব ছেড়ে বিজেপি কি নিচ্ছে? হিন্দু, হিন্দুত্ব, 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 ধর্মীয় রাজনীতি। আর ঠিক সেখানেই তৃণমূলের লাভ হয়ে যাচ্ছে। অর্থাৎ এ বাংলায় বিজেপির কাজটাই হচ্ছে যে তৃণমূলকে সবসময় একটা নোবল দেবে, আর তৃণমূল ওখান থেকে ফ্রি হিট মারবে। দেখবেন এদের যা লড়াই হচ্ছে এটা কিন্তু নিচু সঞ্জিত বাবু, তাহলে ইস্যু ছেড়ে শুধু হিন্দুত্ব আপনাদের ইস্যু। গতকাল কিন্তু সমীকবাবু সমস্ত কিছু তুলে ধরেছেন। আমরা পঞ্চবাণের কথা বললাম গতকাল সমীক ভট্টাচার্যের, যে বিজেপিতে আদিনব্য সংখ্যালঘুদের বার্তা দিয়েছেন, পাশাপাশি চাকরিদের দুর্নীতি, ভোট পরবর্তী হিংসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু 2021 সালে আপনাদের যেটা মত যে বিজেপির অন্তত 58 জন কর্মী খুন হয়েছিলেন, সেই বার্তাও কিন্তু গতকাল দিয়েছেন সমীক ভট্টাচার্য। আর আজকের যদি বলা যায় সামনে 2026, আপনাদের ইস্যু সেই হিন্দুত্ব। কেতনবাবু তাই বলছেন যে এত ইস্যু থাকতে, দুর্নীতির অভিযোগ থাকতে আপনারা সেই হিন্দুত্ব নিয়ে লড়াই করছেন। সঞ্জিতবাবু, না দেখুন, হিন্দুত্বর কথাটা দেখুন, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি হিন্দুত্বর উপরে কথা বলে, এটা সবাই জানে, এটা নতুন করে বলার কিছু অবকাশ নেই, এবং এটা নতুন করে বলার কিছু কথা নয়। ঘটনা যে জায়গাটাতে আমরা হিন্দুত্বের কথা এই জন্য বলি, হিন্দুত্ব পশ্চিমবঙ্গে যেমন বাংলাদেশে খাতরে মে হ্যায়, পশ্চিমবঙ্গে তো তাই। তো তার জন্য তাদের পাশে থাকার জন্য ভারতীয় জনতা পার্টি ছাড়া আর অন্য কোনো দল নেই। কিন্তু কালকে শ্রমিকদা একটা নতুন বার্তা দিয়েছে সংখ্যালঘু তথা মুসলিমদেরকে। তারা যে রাস্তায় 500 টাকা 1000 টাকার জন্য পাথর ছোড়ে বা তরোয়াল নিয়ে কাটতে যাচ্ছে, এবং তারপরেও যেটা মহরমে আমরা দেখতে পারি যে দুর্গাপুজোর বিসর্জন আটকে যাচ্ছে, তো সেখানটাতে হচ্ছে গিয়ে যদি ঠিকঠাক ভাবে তাদের যদি সঠিক জ্ঞান দিতে পারা যায়, তাদেরকে 500 টাকার বদলে যদি বই হাতে তুলে দেওয়া যায়, তাদেরকে এই অস্ত্র চালানোর হিসেবে যদি পেন হাতে তুলে নিয়ে দেওয়া যায়, তাতে করে কংগ্রেসের বা সিপিএম এর কিসের কষ্ট? কিছু ব্যাপার নেই। তো আমরা তো যে জায়গাটা থেকে বলছি যে আমরা হিন্দুত্বের জন্য সব সময়ের জন্য কথা বলি, তা বলে কি সংখ্যালঘু অর্থাৎ মুসলমানদের কি আমরা কি বলেছি যে না তোমাদের আমরা থাকতে দেবো না? এগুলো কারা বলে? এগুলো এরাই বলে। তার কারণ কি, এদেরও তো ভোট ওইখানে। কিন্তু সব থেকে বড় কথা যে জায়গাটা, সেখানে হচ্ছে যদি গোপনতা থাকে, গোপনতা অর্থাৎ সংখ্যালঘু ভোটকে না কাটিয়ে যদি একটা জায়গায় সেখানে যদি ট্রান্সফার করে দেওয়া যায়, অর্থাৎ তৃণমূলের 30% ভোটকে যাতে হাত না দেওয়া যায়, এবং সেই জায়গাটাকে উল্টো করে বিরোধী দল যারা আছে কংগ্রেস, সিপিএম, তারা কি করতে চাইছে, হিন্দু ভোটটাকে যাতে সেখান থেকেও কিছু ভোট কেটে নিয়ে বিজেপিকে হারিয়ে দেওয়া যায়। আদতে তো তারা চাইছে যে তৃণমূল। সঞ্জিতবাবু, কংগ্রেস বলুন বা সিপিএম বলুন, এরাও তো রাজনৈতিক দল, এদেরও তো ভোট পেতে হবে। হ্যাঁ, পেতে হবে। তারপরেও আর একটা কথা, আমি যে জায়গাটা থেকে আসছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে বিরোধীদের, আজকে বিরোধীদের আমরা একটু 1 মিনিট পরিচয় পর্ব সারবো। আমাদের মধ্যে আসছেন তৃণমূল নেতা ইন্দ্রজিৎ মজুমদার। ইন্দ্রজিৎ বাবু, আপনাকে স্বাগত টাইপ টি বাংলায়। বেশ, বলুন। হ্যাঁ, তো আমি যে জায়গাটায় ছিলাম, তো সেই জায়গাটাতে যেখানটাতে ভোট যে কেটে চলে যাচ্ছে, আজকে প্রধান বিরোধী দল আমরা, কিন্তু বিরোধী দল সিপিএম, বিরোধী দল কংগ্রেস, সবাই তো বিরোধী। তো এই বিরোধীদের যে পরিসর, বিরোধীদের যে মানে অধিকার, গণতন্ত্র, সেইটা ভেঙে তছনছ হয়ে গেছে। এইটুকু বার্তা যদি তৃণমূল এবং কংগ্রেস না বুঝতে পারে, আমরা তো লড়াই করছি, আমরা একের সাথে দুইয়ের লড়াই হচ্ছে, এক সরে গিয়ে দুই বসবে, 4-5 কখনোই আসবে না। তার কারণ কি, আর একটা জিনিস আপনাকে স্পষ্ট করে দিচ্ছি, কংগ্রেসের সাথ এই পশ্চিমবঙ্গের মানুষ পেয়েছে, যুক্ত ফ্রন্ট যেটা এখন বিলুপ্ত হয়ে গেছে তাদের সাথ পেয়েছে, সিপিএম এর পেয়েছে, বর্তমানে তৃণমূল পেয়েছে। পশ্চিমবঙ্গ যার দ্বারা গঠিত শ্যামাপ্রসাদ মুখার্জির সেই পশ্চিমবঙ্গকে ভারতের মানচিত্রে রেখেছে, তো সেই জায়গা থেকে বিজেপির সাথ পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী দলের সাথ পায়নি।
তো সেখানে ডবল ইঞ্জিন সরকারে, আমি শেষ করিনি, ডবল ইঞ্জিন সরকারের যদি সরকার পশ্চিম বাংলাতেও তৈরি হয়, ভারতীয় জনতা পার্টি আছে, তো এই যে বিভেদ, যে ধরুন আজকে যেটা তৈরি হয়েছে, মহরমের সময় দুর্গাপুজোর বিসর্জন হবে না, কিন্তু সেই জায়গা থেকে নিরিখে দেখা, যদি তাদের যদি সঠিক শিক্ষায় শিক্ষিত এবং পরিযায়ী শ্রমিক এবং মুসলমানদের যেসব সন্তানরা বাইরে চলে যাচ্ছে, মারছে মুসলমান, মরছে মুসলমান, কাটছে মুসলমান, আবার চিৎকার করছেও মুসলমান, এই যে মুসলমানদেরকে ধরে তিনটে দল এর আগে যে মানে রয়্যালটি যেটা তুলে রেখেছিল, যে দলের মধ্যে থেকে যে জেতার যে পরিণত ছিল, যে বারবার জিতে এসেছে, সেই জায়গাটার জন্যই যদি তাদেরকে সঠিক দিশা দেওয়া যায়, তো একবার ভারতীয় জনতা পার্টি এই পশ্চিম বাংলায় যদি প্রবেশ করে, জানবেন এই সমস্যা থেকে মুক্ত, এবং এই জায়গায় নতুন কলকারখানা শিল্প আসবে। এই জন্যই শ্রমিকরা কালকে যে কথা বলেছেন, বিরোধীদের হয়তো গায়ে লাগছে, তারা থাকতে পারে, কিন্তু তারা পুনরায় ফিরে আসা এই মুহূর্তে পশ্চিম বাংলায় সম্ভব নয় ভারতীয় জনতা পার্টি ছাড়া। আপনি তো দারুণ কথা বললেন। এই পশ্চিমবাংলায় বিজেপি আসলে সত্যি বিজেপি যে বাংলায় যে ডেভেলপ হয়, অবশ্যই আমরা চাইবো যে বাংলা ডেভেলপ হোক। আপনি যেভাবে বললেন, এ দেখো ম্যাজিশিয়ানের মতন, বিজেপি আসলেই তাহলে তো অন্য রাজ্যেও ব্যাপক ডেভেলপ হতো। কন্ট্রাডিকশন আছে। আসবো 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 কেতনবাবু, সবচেয়ে কন্ট্রাডিকশন আছে এই কথার। আসবো আসবো কেতনবাবু, আসবো আপনার কাছে। সবচেয়ে এটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে সামনে 2026, রীতিমতো আপনাদের অনেকটা সময় লাগলো, কারণ বিজেপিতে একটা নিয়ম রয়েছে, এক ব্যক্তি এক পদ, এবং সেই রাজ্য সভাপতি 2024-এর পর থেকেই কিন্তু ঘোষণা হবে হবে হচ্ছিল। অবশ্যই ঘোষণা করলেন, একদম ভোট কিন্তু আমাদের দলে, হ্যাঁ লাস্ট আমাদের দলে গণতন্ত্র আছে, তো গণতন্ত্র মেনে যে জিনিসটা হয়, তো সেটা পশ্চিমবাংলাতেও যেন গণতন্ত্র থাকুক, ফিরিয়ে আসুক, এটাই আমাদের লড়াই। ইন্দ্রজিৎ বাবু, সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য গতকাল বাম কংগ্রেসকে বার্তা দিয়েছেন, এবং সেখানে দেখা যাচ্ছে, আচ্ছা আমাদের মধ্যে আছেন সুকান্ত ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক। সুকান্তবাবু, আপনাকে স্বাগত। যে অন্তত 15টি লোকসভা আসন রয়েছে যেখানে বিজেপি যেই ভোটে হেরেছে তার থেকে বেশি ভোট বাম কংগ্রেস পেয়েছিল, সেইটা মাথায় রেখেই কি শ্রমিক ভট্টাচার্য বার্তা দিয়ে রাখলেন বাম কংগ্রেসকে? ইন্দ্রজিৎবাবু দেখি এই বিষয়ের উপরে। যাই হোক, এখন যে পরিপ্রেক্ষিতে এই আলোচনা হচ্ছে, আমার মনে হয় এই আলোচনার কোনো দরকারই নেই, কারণ বিশেষ করে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি এইখানে কে সভাপতি হলো, কে সম্পাদক হলো, এটা নিয়ে প্রথম কথা জনমানুষের কোনো মাথা ব্যথা নেই। আর আমাদের তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, সুতরাং তার তো মাথা ব্যথা নেই। কিন্তু তার মধ্যেই আমরা দেখলাম একটা ঘটনা ঘটিয়ে ফেলা হলো আজকে, এবং নৃশংস ঘটনা, বর্বরচিত ঘটনা। এই ঘটনা তীব্র নিন্দা করি। আমাদের কোচবিহারের 2 নম্বর ব্লকের কর্মাধ্যক্ষ সমিতি রাজু দে, তাকে আজকে গুলি করা হলো, এবং তাতে দেখলাম 2 জন অ্যারেস্ট হয়েছে, এবং দীপঙ্কর রায়, কোচবিহার উত্তরের বিধায়ক, সুকান্ত রায়ের ছেলে, এবং তার গাড়ি সুকুমার রায়, বলতে দ্বিধাবোধ করে, এমন একজনের নাম আমাদের বাঙালির প্রবাদ প্রতিম মানুষ ছিলেন। কিন্তু এই যে এনাদের যে এইরকম দ্বিচারিতা, কালকে সভাপতি হলেন, এবং আবার দেখুন আর একটা কিরকম ঘটনা, ও আবার নতুন নাটক কথা বলছেন, ওসব তদন্তের ব্যাপার। সঞ্জিত বাবু, আসবো আপনার কাছে, তদন্তের ব্যাপার। এবং দাদা, বিধায়কের গাড়িটি পাওয়া গেছে, বিধায়কের গাড়িটা স্করপিও গাড়ি অনেক থাকে, ওরকম স্করপিও গাড়ি অনেক থাকে। সঞ্জিত বাবু, আপনাকে সময় দেওয়া হবে, ওনাকে শেষ করতে দিন। বিধায়কের নামে গাড়িটি রেজিস্ট্রেশন করা, এটা মনে হয় জানেন না, এটাও আপনি জানেন না। আপনি প্যানেলে বসেছেন, আমার খুব অবাক লাগছে, লজ্জা লাগছে যে একজনের নামে গাড়ি ব্যক্তিগত আক্রমণ, ব্যক্তিগত নয়, করার জন্য দিয়ে দিল। না না, এটা হয় নাকি? এখানে বিষয়টা কি এরকম হয়? আচ্ছা, সেখানে আত্মপ্রকাশ করছে ভারতীয় জনতা পার্টির সভাপতি কালকে শ্রমিক ভট্টাচার্য মহাশয় এবং কিরণ সার্কাস পার্টি, আর একদিকে আমন্ত্রণ পত্র না পেয়ে তিনি দুর্গাপুরে বসে ডুগডুগি বাজাচ্ছেন দিলীপ ঘোষ। মানে কি অদ্ভুত রঙ্গ দেখুন, যে রঙ্গ, মানে এই রঙ্গটা মানে সুন্দর লাগে কিন্তু এগুলো দেখতে। কারণ এই যে আমরা মাঝে মাঝে অবসর সময় একটুখানি মোবাইল লাগিয়ে ঘাটাঘাটি করি, তো তখন এই ধরনের ঘটনাগুলো প্রত্যেক মানুষের খুব ভালো লাগে, এই রিলস গুলো এখন দেখতে, যে একজন ডুগডুগি বাজাচ্ছে আর একজন ভারতীয় জনতা পার্টির
রাজ্য সভাপতি হিসেবে তাই পশ্চিমবঙ্গে দিলীপ ঘোষকে নিয়ে বিজেপির বোধহয় এতটা মাথা ব্যথা নেই। সুন্দর। হ্যাঁ, মাথা ব্যথা হবে না, তার কারণটা কেন, এই শ্রমিক ভট্টাচার্য তো দীর্ঘদিন সে উপেক্ষিত ছিল, এটা তো সত্যি কথা। তিনি দীর্ঘদিন সম্পাদক ছিলেন, দীর্ঘদিন ধরে তিনি ওই এই আমাদের রাজ্যে ভারতীয় জনতা পার্টিতে তিনি উপেক্ষিত ছিলেন, এবং তিনি দ্বিতীয়বার পশ্চিমবঙ্গের বিধায়ক যিনি উপনির্বাচনে কিন্তু জিতেছিলেন। বসিরহাট দক্ষিণ থেকে তিনি চমকে দিয়ে 2014 সালে চমকে দিয়ে জিতেছিলেন দক্ষিণের বসিরহাট দক্ষিণের বিধায়ক, কিন্তু তাকেও উপেক্ষিত করা হয়েছে এবং দীর্ঘদিন দেখেছি আমরা তাকে স্পোক পার্সন হিসেবে ঠেলে দেওয়া হয়েছে, কোনোদিন মাঠে ময়দানে আমরা দেখতে পাইনি। যদিও তাদের দলের ব্যাপার, এই বিষয়ে আমার বলার কিছু নেই, কারণ তাদের দলে তারা কিভাবে করবে, কিভাবে মাথায় তেল ঢালবে, কাকে তেল মাখাবে তাদের ব্যাপার। এখানে অগ্নিমিত্রা পালও ছিল, কিন্তু এখানে শুভেন্দু অধিকারী একই মঞ্চে দেখুন, একজন বলছে যে সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে চলতে হবে, একজন আরেকজন বলছে একই মঞ্চে, মানে অদ্ভুত ব্যাপার, আরেকজন বলছে যে হিন্দুত্ববাদ, এবং এই যে কঠোর হিন্দুত্ববাদ, যে হিন্দুত্ববাদের মানে মসিয়া হয়ে গেছেন আমাদের কি আর বলবো এই জননায়ক, এই যে মির্জাফর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আবার তার আগের দিন আবার একটি নাটক মঞ্চস্থ হলো, কি হলো, যে অম্বুজাক্ষ মহান্তি তিনি 2021 সালে পটাশপুর বিধানসভা থেকে বিধায়ক হিসেবে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেই অম্বুজাক্ষ মহান্তি তিনি আবার মনোনয়ন জমা দিতে গেলেন, যাই হোক কোনো কারণে হয়নি। কিন্তু পূর্ব মেদিনীপুর, পটাশপুর হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা, সেই পূর্ব মেদিনীপুর জেলাতে কার আধিপত্য চলে সবাই জানে, যে শুভেন্দু অধিকারী একটা নাম এবং তার আধিপত্য চলে। আমাদের এখানে যখন ছিলেন 38টি পদ অলঙ্কৃত করে, যাই হোক তার বাসনা মিটে যাওয়ার দরুন তিনি আবার ওয়াশিং মেশিনে গিয়ে একদম ফর্সা হয়ে ঢুকে পড়েছেন এখন ভারতীয় জনতা পার্টিতে। আগামী দিনে আবার হিন্দু হিন্দু করে আবার কোথায় চলে যাবে ভগবান জানে। যাই হোক, কিন্তু এবারে দেখুন একই মঞ্চে দুজনের অভিমত দেখুন, একজন বিরোধী দলনেতা এবং সদ্য তিনি রাজ্য সভাপতি হয়েছেন, তাদের দুটো ব্যাখ্যা দেখুন, দেখলেই অবাক হয়ে যাবে যে এই দুটো ব্যাখ্যা নিয়ে একটু সুকান্ত বাবুর কাছে আসবো। সুকান্ত বাবু, বিজেপি গত কয়েক মাস থেকে যেভাবে চলছে উগ্র হিন্দুত্ববাদী, এবং গতকাল শ্রমিক ভট্টাচার্য দেখলাম সংখ্যালঘুদের বার্তা দিলেন, দুর্নীতি নিয়ে বার্তা দিলেন, ভোট পরবর্তী হিংসা নিয়েও কিন্তু বার্তা দিয়েছেন। গতকাল শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য, এই বিশেষ করে বিরোধী ভোট বা বিরোধী মনোভাবাপন্ন মানুষ যারা, তারা কতটা উৎসাহ পাবেন বলে মনে করছেন সুকান্তবাবু? দেখুন, নতুন কোনো ব্যক্তি এলে একটা দলের মধ্যে অক্সিজেনের সঞ্চার হয়। এবার সেটা কোনো পক্ষ, এখন তো অনেকগুলো পক্ষ রয়েছে, রেজিমেন্টেড পার্টিগুলোতে এরকম হয় না, কিন্তু রিসেন্টলি বিজেপিও দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের মতনও একটা জায়গা তৈরি হয়েছে। এটা হয় না, কংগ্রেসও হয়েছে, সব জায়গায়। কিন্তু তুমি যদি একদম ধরে থাকো যে একদম বটম টু টপ পুরোটা হায়ারার্কিক্যাল ওয়েতে হয়। এবার ঘটনা হচ্ছে তাকে অনেক ভাবনা চিন্তা করেই কিন্তু করা হয়েছে, কারণ আরএসএস এর একটা রয়েছে, একটা মধ্যপন্থার লোক উনি, আরেকটা বিষয় একটা বিস্তর জ্ঞান রয়েছে রাজনীতি নিয়ে, এই কতগুলো কিন্তু রয়েছে, এই নিয়ে কোনো দ্বিমত কারণে। কিন্তু সমস্যাটা হচ্ছে তিনি যে সময়টা পাচ্ছেন তার মধ্যে কতটা তিনি বিভিন্ন, যেমন সবচেয়ে বড় কথা মহিলা মোর্চার কথা আমি বলতে পারি, যুব মোর্চার কথা বলতে পারি, সংখ্যালঘু মোর্চা নিয়ে কিন্তু অনেক সন্দিহান বিষয়, কারণ সংখ্যালঘু মোর্চায় কাকে দাঁড় করাবে, কি করা হবে, সেটা ভাবনা চিন্তার বিষয় দাঁড়িয়েছে। এবং সংখ্যালঘু যেটা বারবার বলেছিল মেরুকরণের রাজনীতি হিন্দু ভোটে, সেটা কিন্তু বারবার পর্যুদস্ত হয়েছে, কারণ মানে শুভেন্দু অধিকারী যে হিন্দু ভোট দিয়ে আমি জিতে আসবো সেটা সম্ভব নয়, কারণ কিছু কিছু এটাও ভাবতে হবে যে পুরো হিন্দু ভোটটা কিন্তু বিজেপি পাবে না। কিন্তু যে জায়গায় দাঁড়িয়ে সুকান্ত মজুমদারও কিন্তু সেই অর্থে পোল খাওয়া রাজনীতিবিদ ছিল না। আর দিলীপ ঘোষকে আমি বারবার বলছি, দিলীপ ঘোষ কোনো ফ্যাক্টর না, কারণ দিলীপ ঘোষ মিডিয়া সেন্টার্ড হতে ভালোবাসেন। তিনি যতটুকু সময় ছিলেন সেই সময়ে এটা স্বীকার করতে হবে, সেই সময় মোদি ঝড় একটা চলছিল এবং অন্যান্য আরো অনেক কিছু বিষয় রয়েছিল যেগুলো পরিবর্তনের একটা হাওয়া ছিল, যেটা 2011-র আগেও কিন্তু আমরা লক্ষ্য করেছি। কিন্তু সেই হাওয়াটাকে বিজেপি কাজে লাগাতে পারেনি, বিজেপির দোষ, এটা বিজেপির সাংগঠনিক দুর্বলতা। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমি বারবার বলছি যে দিলীপ ঘোষের একার ক্রেডিট নয়, কারণ সত্যতা এটা তুমি জানবে ভালো করে, উত্তরবঙ্গের অনেক জায়গায় তাদের কোনো সংগঠন ছিল না। মালবাজারের 16টা ওয়ার্ডে কোনো সংগঠন ছাড়া বিজেপি জিতেছিল, 1 নম্বরে ছিল লোকসভায়। আমি সে কারণেই বলছি, সুতরাং বিজেপি যে সুকান্ত মজুমদার এসে
পরিবর্তন হয়ে গেছে বা কিছু হয়েছে, কিন্তু সমস্যাটা এক জায়গায় যে আয়ারাম এবং গয়ারামের যে রাজনীতি চলছে প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে, সেটা অত্যন্ত দৃষ্টিকটু। শঙ্কর মালাকারের সরে যাওয়া কংগ্রেস থেকে, এতদিনের একটা দণ্ডাণ্ড প্রতাপ, একটা ছায়া, যেখানে দেবপ্রসাদ রায়ের মতো নেতা এখনো কংগ্রেসে উনি আছেন এবং তাকে এখনো সম্মান করা হয়। এই আয়ারাম গয়ারামের রাজনীতি, যেই রাজনীতির কিন্তু তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এটা মানে আকছাড় ঘটছে। এবং এটা বলতে পারি শ্রমিক বাবু যদি এই কোনো একটা জায়গায় এই শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারে, কারণ এদের তো একটা নিজস্ব পক্ষ তৈরি হয়েছে, তাদেরকে অন্তত কাছাকাছি রাখতে পারেন। এবং যেটা বারবার বলছে বহুত্ববাদ কথাই হোক না কেন, বহুত্ববাদ জানি সম্ভব নয়, বহুত্ববাদ দিয়ে চেষ্টা যদি করা হয় সংখ্যালঘু ভোট পাবে কি পাবে না সেটা সময় উত্তর দেবে। কিন্তু এখন যদি বলো সংখ্যালঘু ভোট কোন দিকে রয়েছে, সেটা কিন্তু বিজেপি থেকে অনেক সরে গেছে, যে কটা ভোটই ছিল আমি বলছি না। আর বারবার হিন্দু ভোটকে সামনে রেখে হিন্দু করে কিন্তু হবে না। তৃণমূল কংগ্রেসকে কোনো ওই জায়গাটা কিন্তু এগিয়ে আছে এই কারণে, কারণ তৃণমূল কংগ্রেসের সামাজিক প্রকল্পগুলো, এটা কিন্তু আমরা বলছি না, সার্ভে রিপোর্ট বলছে, তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছি না, এটা কিন্তু মানুষের মনে দাগ কেটেছে। বিজেপি গণ আন্দোলন তৈরি করতে পারলে অবশ্যই দাগ কাটবে, যেটা রাহুল গান্ধী শুরু করেছিল একটা যাত্রার মাধ্যমে, সেই যাত্রাটা কিন্তু আলোড়ন সৃষ্টি করেছিল। এই ধরনের আলোড়ন প্রয়োজন, এই ধরনের গণ আন্দোলন, গণ নেতৃত্বের প্রয়োজন। শ্রমিকবাবু সেটা পারবে কিনা এটা লাখ টাকা তো। ঠিক। আয়ারাম গ্রামের রাজনীতির কথা বলছিলেন, এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কংগ্রেস। কেতনবাবু, এই রাজনীতির কথা আপনি কি বলবেন আয়ারাম গায়ারাম নিয়ে? না, ঠিকই, ব্যাপারটা হচ্ছে আমাদের দল তো হচ্ছে মানে আমরা দেশের সব থেকে পুরনো দল, আমরাই একসময় সর্বোচ্চ ক্ষমতায় ছিলাম, কিন্তু আমরা রাজনীতিটাকে শুধুমাত্র মানে যে একটা কোম্পানির একটা দলের মধ্যে কি পার্থক্য হয়, যে একটা কোম্পানির প্রথম মানে তার হচ্ছে কাজ হচ্ছে যে আমাকে প্রফিট অর্জন করতে হবে, কিন্তু অনেকগুলো আমাদের এখানে দলগুলো হচ্ছে তাদের হচ্ছে একমাত্র লক্ষ্য হচ্ছে আমাকে ক্ষমতায় থাকতে হবে, কিভাবে ক্ষমতা দখল করতে হবে, সে নীতি হোক বেনীতি হোক, আদর্শ হোক বিনা আদর্শে হোক, পয়সার জোরে হোক, যাই কিছুর জোরে হোক। কিন্তু কংগ্রেস এমন একটা দল, আমাদের মূল লক্ষ্য কিন্তু শুধু ক্ষমতা নয়। এটা প্রথম দিন থেকে আমাদেরকে অনেকেই প্রশ্ন করে যে আপনারা এটা করেন না কেন, এটা করে বিজেপি জিতে যাচ্ছে, এটা করে তৃণমূল জিতে যাচ্ছে, অন্যান্য রাজ্যে যে এটা করে অন্য দল জিতে, কিন্তু না, আমাদের একমাত্র লক্ষ্য ভোটে জেতা নয় শুধু, কিন্তু আমরা আমাদের যে নীতি, আমাদের আদর্শ, সেটা হচ্ছে আমাদের কাছে প্রাথমিক। এবার যাই হোক, এবার এই আয়ারাম গায়ারামের কথা যখন আমরা শুনছি, ঠিকই যাদের পোষাচ্ছে না বা যাদের অন্য কোনো লালসা আছে, অন্য কোনো তাদের লোভ আছে, কিন্তু এই আয়ারাম গায়ারাম নেতাদের দেখুন না, এই যে এখন যখন শ্রমিক বাবুকে নিয়ে আলোচনা হচ্ছে, আমার এই মঞ্চেই থাকা অর্জুন সিং এর কথা মনে পড়ে যাচ্ছে। বলুন না, এই অর্জুন সিং মানে এরা যে আজকে বলছে, কোনো সময় বলছে যে হিন্দুত্বের রাজনীতি করবে, কোনো সময় বলছে বহুত্ববাদের রাজনীতি করতে হবে, এদের কোনো ঠিক ঠিকানা নেই। এই অর্জুন সিং এতদিন তৃণমূলে ছিলেন, ফার্স্ট ক্লাস, আমার এখানে যেহেতু আমার ব্যারাকপুর এলাকাতেই বাড়ি দিই, এখানে ফার্স্ট ক্লাস ছিলেন, মঞ্চ বেঁধে নামাজ পড়তেন, টুপি পড়তেন। হ্যাঁ, ওনার বিরুদ্ধে তখন বিজেপির লোকেরা তখন অভিযোগ করতো যে তারা নাকি মুসলিম তোষণ করেন, বিজেপি হিন্দুদের বিরোধিতা করেন। আর আরেকটা প্রসঙ্গ আমার একদম আমার বাড়ির পাশে ঘটেছিল 2019 সালে, যখন এই শ্রমিক ভট্টাচার্য তখন বিজেপির একটা আন্দোলন করতে গেছিলেন, আর অর্জুন সিং কি খিস্তি দিয়েছিলেন রাস্তায়, আপনাদের সব চ্যানেল সেখানে ছিল, গণমাধ্যমে। এই আজকে তারপর সে লোক বিজেপিতে চলে গেছে, বিজেপি তাকে নিয়েও নিয়েছে, আবার সে লোক বিজেপিতে গিয়ে ওই টুপি খুলে দিয়ে ওই কি বলে গেরুয়া পেটটা বেঁধে নিয়েছে, বড় হিন্দু হয়ে গেছে। আবার কদিন পরে আবার তৃণমূলে চলে গেছে, আবার টুপি রেখে নিয়েছে। মানে এইসব লোকের কোনো আদৌ কি কোনো দাম আছে, কোনো নীতি আদর্শ আছে? এই শুভেন্দু অধিকারীকে বলুন তো, মমতা ব্যানার্জি পায়ে ধরতেন, মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলতেন, এখন মমতা ব্যানার্জি নামে মানে কুরুচিকর মন্তব্য করেন। দেখুন, মমতা ব্যানার্জি আমাদের রাজনৈতিক বিরোধী, আমরা ওনার বিরোধিতা নানাভাবে করি আর করবো, কেন ওনাদের নীতি এগুলো ভুল, দুর্নীতিগ্রস্ত একটা রাজ্যে তিনি দুর্নীতিদের নায়িকা, কিন্তু যে ভাষায় আক্রমণ করে, তো এগুলো আপনাদের দলে ছিলেন এক সময়, আপনাদের দলে ছিলেন, পোষায়নি, চলে পোষায়নি, এই দলে পোষায়নি, কারণ তখন বিজেপি থেকে ভালো অফার ছিল। আর তৃণমূলকে ক্ষমতার স্বাদ, যেটা আমি অনেক ক্ষমতার স্বাদ, না তৃণমূলকে ক্ষমতার স্বাদ প্রথম বিজেপি দেখিয়েছে, কেন্দ্রীয় সরকারে তিনি নিজের দল তৈরি করেছে। দল তৈরি করেছে,
হ্যাঁ, কিন্তু দল তৈরি করে কোথায় গেছেন? বিজেপির সাথে গেছেন তো। দল তৈরি করে আমরা অটল ক্ষমতায় বিহারী বাজপেয়ী, রাজনাথ সিং এর প্রচুর ছবি দেখেছি। উনি তোমরা বলো পুরনো কংগ্রেস, না না কংগ্রেসের তোমরা যে সঙ্গে বলো পুরনো কংগ্রেসের ইউপিএ সরকারের রেলমন্ত্রী ছিলেন কেতনবাবু। হ্যাঁ, না না, তার আগে প্রথম মন্ত্রী উনি কার আমলে হয়েছেন? প্রথম মন্ত্রী হয়েছেন বিজেপির আমলে। ক্ষমতার স্বাদ প্রথম তৃণমূল কংগ্রেসে কেউ যদি দেখিয়ে থাকে সেটা বিজেপি। আমি সেই কথায় যাচ্ছি না। আমার বক্তব্যটা হচ্ছে আজকে রাজ্যে তৃণমূলের জন্য সব থেকে বড় যদি কেউ সুবিধার জায়গা থাকে সেটা হচ্ছে বিজেপি। কারণ তৃণমূলের যতগুলো ব্যর্থতা, একটা সরকার চলে তার ব্যর্থতা থাকে, তৃণমূলের যতগুলো ব্যর্থতা, যতগুলো অপদার্থতা, সেগুলো থেকে মানুষের মনটাকে মানে কোনোভাবে ওই জায়গা থেকে যাতে না ভাবতে পারে, তাহলে সাম্প্রদায়িক একটা সবসময় বাতাবরণ একটা তৈরি করে রাখছে। আর এই সাম্প্রদায়িক বাতাবরণ, এক সেকেন্ড, বিজেপির এই সাম্প্রদায়িক রাজনীতির জন্যই কিন্তু তৃণমূলের আজকে এত বাড়াবাড়ি। সঞ্জিত বাবু, শ্রমিক ভট্টাচার্য গতকাল বলেছেন যে দল বড় করতে হবে, কুমোরটুলি থেকে অর্ডার দিয়ে নয়, অন্য দল থেকে আসলে তাদের নিতে হবে। পাশাপাশি পুরনোদেরও সম্মানের কথা বলেছেন। এটা কিভাবে দেখছেন? আপনাদের দলের রাজ্য সভাপতি গতকাল যে বার্তাটা দিয়েছেন। দেখুন, দল তো কথাটা যেটা কথা বলেছেন বাস্তব সত্য কথা। দল তো আর মঙ্গল গ্রহ থেকে লোক নিয়ে আসবেন, এই পৃথিবীতে মানুষ থাকবে তাদের থেকে নিয়েই তো দল হবে। এবং সেই জায়গাটা থেকে বাবা, এই কংগ্রেসের একটা জিনিস বুঝতে পারি না, আমি বলছি কংগ্রেসের একটা জিনিস বুঝতে পারি না, এই তালপুকুর নামেই এখন বর্তমানে ঘটি ডোবে না, তারা কি কথা বলে। আর তৃণমূলের দাদাকে একটা খালি কথা বলে দেবো, যে শুভেন্দু বাবুর কথা যখন বলবেন না, একটু প্যারাসিটামল খেয়ে নেবেন, যন্ত্রণাটা বেড়ে যাবে। 1956 এটা মনে রাখবেন। তো যাই হোক, যেটা বলছিলেন, তো হ্যাঁ লোডশেডিং নয়, 1956 ওটা পরের কথা। লোডশেডিং কি আলো জ্বলেছিল? 8টা হাত, ও তো আপনি বলছেন, আমি ওই জন্য বললাম 1956টা মনে রাখবেন। মনে রেখে চলবেন, তাহলে কি বলতে যন্ত্রণা হবে না। না, আলো তো জ্বালিয়ে দেবেন, সেটা পরের কথা। ও আলো যখন জ্বালিয়ে দেবেন না, তখন আমি হ্যালোজেন লাগিয়ে দেবো। ওই সামান্য বাতির জায়গায় হ্যালোজেন চলবে, অসুবিধা করবে, ওটা থাকবে। শুনুন, যাবো আপনার কাছে, শেষ করুন, অল্প করে শেষ করুন, ছোট করে, অল্প করে সঞ্জিত বাবু, ছোট করে, অল্প করেই শেষ। হ্যাঁ, তো সেই জায়গাটা থেকে যেখানটা যা যা কথা উনি বলেছেন, প্রত্যেকটা কথাকেই মান্যতা দেওয়া উচিত। আর একটা কথা বলি, যে আমরা কখনোই বলছি না যে পুরনো যে আছে নতুন আসবে না, পুরনো নতুন সবাই থাকবে, কিন্তু পুরনো যারা আছে তারা সর্বপ্রথম মর্যাদা পাবে। নতুনদেরকে বুঝতে হবে, পুরনোদেরকে সম্মান দিতে হবে। দিলীপ ঘোষ কই? পুরনো দিলীপ ঘোষ তো সব থেকে পুরনো আপনাদের। কই তাহলে সে? আরে তথাগত রায় কই? আমার কাছে কথা হচ্ছে গিয়ে দিলীপ দা হচ্ছে বিজেপির সব থেকে বড় সমস্যা। বিজেপি বলবে বৌদ্ধদের কথা, কিন্তু করবে সাম্প্রদায়িকতা। আরে কোন সাম্প্রদায়িকতা নয়, সাম্প্রদায়িকতা তো কংগ্রেস থেকে শুরু হয়েছে। কংগ্রেস শুধু খালি তেলে ভেজে নিয়ে বাকিটা ফেলে দিয়েছে, আর আমরা চাই সেই তেলটাকেও কাজে লাগাতে, ভাজাটাকেও কাজে লাগাতে। তাই জন্যই তো ভারতীয় জনতা পার্টি। আমার একটুখানি একটা কথা ভালো লাগে, ছোট্ট করে। তো সেই জায়গাটা থেকে কি, না আমি ছোট্ট করেই বলছি, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে উত্থান শুরু হয়েছে, মসনাতেও বসবে এবং রাইটার্স থেকে ক্ষমতা চালাবে। 2026 দেখে নেবেন, অন্ধকার ঘুরতে গিয়ে নতুন আলো আসবে। বেশ, ইন্দ্রজিৎ বাবু, 2021 বিধানসভা নির্বাচনের আগে আপনার দল থেকে বহু নেতা বিজেপিতে গেছিলেন এবং তারপরে কিন্তু অনেকেই তৃণমূলে এসছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেন যে একটু দরজা খুলে দেই। তো সামনেই বিধানসভা নির্বাচন, শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে কুমোরটুলি থেকে নয়, অন্য দল থেকে আসলেও নিতে হবে। কিভাবে দেখছেন? কোথাও কি তৃণমূল আবার ভাঙার কি সম্ভাবনা রয়েছে? একটু আগে সৌবাবু বলো না, একটু ছোট্ট করে বলে দিই। আমরা একটু ছোট্ট করে দরজাটা খুলেছিলাম, 65 হয়ে গেছে 77 থেকে। একটু ছোট্ট করে খুলেছিলাম, 65 হয়ে গেছে। ওই যে বড় করে খুলে দিতাম, দলটাই থাকতো না। তাহলে আর কটা দিন অপেক্ষা করুন, দেখতে পাবেন। এই যে বিধানসভায় 77টি বিধায়ক গেছিল, যাই হোক এখন ঘটনাক্রমে 65, আর কদিন পরে দেখবেন যে বিরোধীরা ওই বিধানসভার অ্যাসেম্বলি গেট অব্দি আর যেতে পারছে না। ওই গেটের বাইরে ওই ওনারা মিডিয়াতে রয়ে যাবে, মিডিয়ার বাইরে ওনাদের দেখা যাবে না।
কেননা এতদিন শ্রমিকবাবু যে কাজটা করতেন মিডিয়া স্পোক পার্সন হিসেবে, এবং আগামী দিনে সেইগুলো করবেন। এবার দিলীপ ঘোষের কথায় আসি, আমার মনে হয় সৌম্যবাবু নেমন্তন্ন করতে গেছিল ওনাকে, উনি হয়তো রাগে আসেননি, যেহেতু একটু বড় নেতা যদি নেমন্তন্ন করতে যেত তাহলে রাগে হয়তো আসতো। একটু আগে শুনলাম আর একজন নাকি নেমন্তন্ন করতে গিয়েছিল। যাই হোক, ভালো থাকবেন, নেমন্তন্ন করুন আপনাদের দলে বা আপনারা করুন। কিন্তু দেখুন কিরাম দ্বিচারিতা, ওনাদের প্রধানমন্ত্রী কি করছে, 30 লক্ষ গরিব মুসলমানদের বাড়িতে বাড়িতে ঈদের সময় সওগাতে মোদি বলে কিট পাঠাচ্ছে। আবার তার আবার একটা দাম ধার্য হয়েছে, এটা আবার নতুনত্ব দেখলাম, ওটা দাম ধার্য করা হয়েছে। যাই হোক, তা সেই কিট পাঠানো হচ্ছে, অথচ আজকে যে সম্প্রদায়ের কথা বলার জন্য লোকসভার কোনো প্রতিনিধিত্ব নেই। তাহলে ভাবুন কিরকম বিচারিতা। ঝন্টু আলী শেখ অপারেশন সিন্দুর নিয়ে রেলের টিকিটে প্রধানমন্ত্রীর ছবি ছেপে গেল, অত কিছু ছাপা দেখলাম, কত রকম কিছু দেখলাম। তারপরে অপারেশন সিন্দুর নিয়ে যে মানুষটি শহীদ হলেন, হ্যাঁ, ঝন্টু আলী শেখ, এই আমাদের তেহট্টে, নদিয়ার তেহট্টের মানুষ, সেই মানুষটির কাছে একবার পৌঁছতে পারলেন না। যাই হোক, পৌঁছানোর আগে যে ঘটনাটা ঘটলো সেই প্রভাব আমরা সকলেই দেখলাম। কি রকম ইলেকট্রনিক্স মিডিয়াতে, কিরকম হোয়াটসঅ্যাপ গ্রুপে কিরকম কথাবার্তা হলো যে কেন যাবো আমরা ওইখানে, এই নিয়ে সেখানকার মন্ডল সভাপতি। আচ্ছা, এটা গেল। এবার আর একটা জিনিস ডেকেছিল বোধহয় পয়লা জুলাই, একটু শুনে নিন। পয়লা জুলাইতে সৌমবাবুকে বলি, পয়লা জুলাই কি ডাক্তার দিবস? তো সেদিন তো আমাদের ডাক্তার, আমরা ভগবানের রূপ নিয়ে ডাক্তারকে দেখি। তাই আমাদের এই ব্যারাকপুরে একটা সারদা নার্সিংহোম বলে একটা নার্সিংহোম আছে, সেখানে একজন রোগী মারা যান, এবং সেইখানে দেখলাম এক আগে কেতনদের দলে ছিল, হ্যাঁ, খুব ফটর করতো, সে আবার আইনজীবী বলে নিজেকে, সে আবার ঝুটি পুটি রেখেছে, হ্যাঁ, ন্যাড়া হয়ে ঝুটি রেখেছে, সেই ঝুটি চুল উঠে যাবে, আবার ন্যাড়া হয়, কেন কতদিন যে ওকে ন্যাড়া হতে হবে ভগবানই জানে। তা সুতরাং উনি বলেছেন যবে ক্ষমতায় বিজেপি আসবে আমি চুল রাখবো। তা সেটা মনে হয় পশ্চিমবঙ্গে তো আর হবে না, আর চুল রাখা হবে না। ওনার বক্তব্য কিন্তু বিজেপি ছিল না, ওনার বক্তব্য তৃণমূলকে সরানো। হ্যাঁ, শুনুন না, হ্যাঁ, তো বিজেপি সরানোর জন্য তো কোনো একটা দল লাগবে, ও তো একা 26-এ এসে যাবে, ফুল মাথায় চুল লাগবে, কোনো চিন্তা নেই। আচ্ছা, সেটাই দেখবো। যাই হোক, এবার সে কি করলো, সে গিয়ে যে ডাক্তাররা আমাদের সমাজে, আপনি রাজনীতির মুখপাত্র সেটা যাবেন হাবি বলেন নাকি? আপনি চুল বিশেষজ্ঞ, চুল চলে আসবে। একটু শুনে নাও, তোমরা একটু শুনে নাও। যাই হোক, তোমরা একটু শুনে নাও। সুতরাং ডাক্তারদের যারা আমরা ভগবান হিসেবে দেখি, সেই ডাক্তারকে গিয়ে আক্রমণ করলো, কুকথা অকথা গালাগালি, সেগুলো এখানে বলা যাবে না। তা সুতরাং এইভাবে সবকটাই মিলে, আপনারাও কভার করেছেন, আপনারা টাইম টিভি বাংলাও দেখলাম কভার করেছে। যাই হোক, এখন এই হচ্ছে এনাদের দ্বিচারিতা। অথচ দেখুন, কার্তিক মহারাজকে ধর্ষণের থেকে বাঁচাতে হাইকোর্টে অ্যান্টিসিপেটরি বেলের জন্য কৌস্তব বাগচি অ্যাপ্লাই করছে, একসঙ্গে যাচ্ছে। 12-13 বছর কি ঘুমাচ্ছিলেন নাকি ভদ্রমহিলা? না, আবার তারপরে আপনাদের বলে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, রাজ্যে ফের আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 18 জুলাই সভা করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খুব গুরুত্বপূর্ণ, কারণ সামনেই 2026 বিধানসভা নির্বাচন, তার আগেই কিন্তু প্রধানমন্ত্রী আবার সভা করতে আসছেন রাজ্যে। দমদমে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 18 জুলাই প্রধানমন্ত্রী সভা হবে দমদমে। এই বিষয় নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি পাপুল মুর্মু। পাপুল, কি জানা যাচ্ছে? প্রধানমন্ত্রী আসছেন 18 জুলাই। একদমই আমরা জানি সামনে রয়েছে 26-এর বিধানসভা নির্বাচন, এবং বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর আবার বঙ্গ সফরে আসছেন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ সফর, কারণ আমরা জানি 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস রয়েছে কলকাতায়, এবং সেই শহীদ দিবসকে কেন্দ্র করে তৃণমূলের একদিকে যেমন জোর প্রস্তুতি চলছে শহীদ দিবসকে পালন করার জন্য, ঠিক তার আগেই কলকাতার বুকে আবার বঙ্গ সফরে আসছেন দেশের প্রধানমন্ত্রী, অর্থাৎ বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 18 জুলাই তিনি বঙ্গ সফরে আসবেন, এবং 18 জুলাই দমদমে তিনি সভা করবেন। 21 জুলাইয়ের আগে এই যে বিজেপির বড় সভা, এটা কিন্তু 26-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপিকে
বিজেপিকে এক অ্যাডভান্টেজ দিতে পারে। কারণ আমরা দেখেছি গতকালই দীর্ঘদিন ধরে বঙ্গ বিজেপির মধ্যে যে জল্পনা ছিল বঙ্গ বিজেপির সভাপতিকে নিয়ে, কে হবে বঙ্গ বিজেপির মধ্যে নতুন সভাপতি, সেই গতকালই তা ডিক্লেয়ার হয়ে গেছে। শ্রমিক ভট্টাচার্য বঙ্গ বিজেপির সভাপতির ব্যাটন হাতে নিয়েই তিনি সংখ্যালঘু ভোটকে হাতিয়ার করার জন্য, সংখ্যালঘু ভোটকে টানার জন্য তিনি যেমন তার প্রথম স্পিচেই সংখ্যালঘুদের উদ্দেশ্যে তিনি বড় বার্তা দিয়েছেন, সেই সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর এই বঙ্গ সফরকে কিন্তু 26-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপির কাছে অনেকটা অ্যাডভান্টেজ হবে। কারণ বিজেপি 2026-এর বিধানসভা নির্বাচনের আগে যেমন শুভেন্দু অধিকারী হিন্দুত্বের বার্তা দিয়ে বারবারই হিন্দু ভোটকে একজোট করার চেষ্টা করেছেন, ঠিক সেরকমই ওপর দিকে যেমন শ্রমিক ভট্টাচার্য বঙ্গ বিজেপির সভাপতি নির্বাচিত হয়েই সংখ্যালঘু ভোটকে হাতিয়ার করে বঙ্গে ক্ষমতায় আসতে চাইছেন। শ্রমিক ভট্টাচার্য গতকালকেই তিনি তৃণমূলের যে সন্ত্রাস বিরোধী সরকার তিনি আখ্যা দিয়ে তিনি গঙ্গাসাগরে বিসর্জনের কথা বলেছেন। ঠিক তেমনি নরেন্দ্র মোদীর এই সফর বিজেপিকে কতটা অ্যাডভান্টেজ দিতে পারে 26-এর বিধানসভা নির্বাচনের আগে। এবং সব থেকে বড় বিষয়, তৃণমূলের যে 21শে জুলাইয়ের শহীদ দিবস পালনের যে কর্মসূচি প্রস্তুতি পর্ব যে চলছে, তার আগে বঙ্গ বিজেপির এই বড় কর্মসূচি বিজেপিকে কতটা অ্যাডভান্টেজ দিতে পারে এবং 26-এর বিধানসভা নির্বাচনে সেই অ্যাডভান্টেজ কতটা প্রতিফলিত করতে পারে ভোট ব্যাংকের নিরিখে, সেটা কিন্তু এখন সব থেকে বড় বিষয় বঙ্গ বিজেপির কাছে এবং বঙ্গ বিজেপির নবনির্বাচিত সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কাছে। যেমন শ্রমিক ভট্টাচার্য যেমন সংখ্যালঘু ভোটকে হাতিয়ার করতে চাইছেন, ঠিক অপরদিকে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু হিন্দুত্বের জিগির দিয়ে চলেছেন 2026-এর বিধানসভা নির্বাচনের আগে। অপরদিকে আমরা যদি দেখি, যেই দিলীপ ঘোষ তাকে বঙ্গ বিজেপির সভাপতির যখন শপথ হচ্ছিল শর্ট লেকের সায়েন্স সিটিতে, তখন কিন্তু দিলীপ ঘোষকে মঞ্চে দেখা যায়নি। সেই দিলীপ ঘোষেই আজ তিনি বলছেন নতুন সভাপতির সঙ্গে তিনি কিন্তু সুর মিলিয়েছেন, অর্থাৎ সংখ্যালঘু ভোট যদি বিজেপির দিকে আসে তাহলে কিন্তু অবশ্যই 26-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সিট সংখ্যা যে বাড়ছে সেটা একদম এক প্রকার বলা যেতে পারে। সত্যদা ঠিক সিট সংখ্যা বাড়বে কিনা সেটা পরে দেবো। অনেক ধন্যবাদ পাপুল আমাদের সঙ্গে থাকার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, আগামী 18 জুলাই সভা করবেন দমদমে, এবং সেই দমদমের সাংসদ ছিলেন একসময় তপন শিকদার এবং তিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন। সেই দমদম থেকেই বিজেপি বলা যেতে পারে 2026 প্রচারের কিন্তু কৌশল নিতে চলেছে। নতুন রাজ্য সভাপতি মনোনীত হয়েছেন শ্রমিক ভট্টাচার্য এবং তিনিও কিন্তু দমদমের প্রার্থী ছিলেন 2019-এ। সেই দমদম থেকেই সভা করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং এই সভা বিজেপিকে কতটা অ্যাডভান্টেজ দেয় সেদিকে আমাদের নজর থাকবে। কারণ সামনেই 2026 বিধানসভা নির্বাচন, খুব বেশি সময় হাতে নেই। তার আগেই প্রধানমন্ত্রী এই আসা বঙ্গ সফর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে 21শে জুলাই যেখানে তৃণমূলের হাই ভোল্টেজ সভা, তার আগে 18 জুলাই প্রধানমন্ত্রীর বঙ্গ সফর কিন্তু বিজেপির জন্য বা বঙ্গ রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বেশ, অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে। সুকান্তবাবু, আপনাকে ছোট্ট করে একটু জানতে চাইব যে যদি আমরা দিলীপ ঘোষের কথা বলি, দিলীপ ঘোষকে নিয়ে বিজেপির মাথা ব্যথা না থাকলেও তৃণমূল কংগ্রেস কিন্তু অনেকটা চিন্তা রয়েছে। আমরা কুণাল ঘোষকে দেখছি বারবার মন্তব্য করতে যে দিলীপ ঘোষকে কেন ডাকা হয়নি। সুকান্তবাবু, খুব ছোট্ট করে। আসল কি হয়েছে এখন না, মানে সিরিয়াসলি রাজনীতি করাটা সবাই করে না। যারা সিরিয়াসলি রাজনীতি করেন তারা এগুলো বক্তব্য রাখেন না। কুণাল বাবু তো সবসময় একটা মজাদার বক্তব্য রাখতে ভালোবাসেন, সেটাই করে আসছেন এবং তারটা কতটা গ্রহণযোগ্য সেটা আমরা জানি। কিন্তু এটা মানতে হবে দিলীপ ঘোষ কিন্তু খুব বড় ফ্যাক্টর নয় এই কারণে, কারণ দিলীপ বাবু যদি ফ্যাক্টর হতেন, কারণ আরএসএস তো এটাও মানতে হবে থিঙ্ক ট্যাঙ্ক একটা বিজেপির, হয়তো এত কিছু ভুল বোঝাবুঝি করে ওরা করেনি। আর প্রধানমন্ত্রী আসছেন এর কারণই হচ্ছে সামনেই 21শে জুলাই রয়েছে এবং এটাও কিন্তু ঘটনা, এটা কেতনের দল থেকে হাইজ্যাক করে তৃণমূল কংগ্রেস এইটাকে পালন করে। কিন্তু এটা কতটা শহীদ দিবস ইন্দ্রদা আছে আর উত্তর দেবেন। কিন্তু সৌমিক বাবুর কে আবার অনেকদিন পর পেলাম, একটা মানে ভালো লাগলো প্যানেলে। কিন্তু আমি আবারও বলতে চাই যে 2026-এ উনি যেটা বরাবর বলেন যে এই আপকি বার কিন্তু মনে হয় না এতটা সহজ হবে। মানে আপনি তো সবসময় বলেন পুরো ক্লিন সুইপ হবে, আমি জানি না কতটা শুভম গিলের মতো সেরকম ক্লিন সুইপ কি আপনারা করতে পারবেন কিনা। কিন্তু আমার প্রশ্ন থেকে যাচ্ছে যে বিজেপি যে মেরুকরণের রাজনীতি নিয়ে বারবার বলছে, তাতে 3% ভোট কিন্তু কমে গেছে।
হিন্দু ভোট কমেছে কালীগঞ্জে, সুতরাং উপনির্বাচনে 11টা উপনির্বাচনে গৌহারা, মানে এটাকে কোড আনকোড বলছি আমি, আমার বলা উচিত না, সেটা কিন্তু বিজেপি হেরেছে। সুতরাং সেই জায়গাতে দিয়ে বিজেপিকে কিন্তু যদি গণ আন্দোলন সত্যি সত্যতা, কোনো গণ আন্দোলন কিন্তু এখনো সে অর্থে বিজেপিকে আমরা দেখিনি, টিভির পর্দায় দেখেছি। এবং আপনারা সবচেয়ে বড় সমস্যা, বিধানসভায় ওয়াকআউট করে কিন্তু সবকিছু হয় না। কংগ্রেস বহুদিন ধরে বিরোধী দলে রয়েছে কেন্দ্রে, কিন্তু আমরা কিন্তু সবসময় ওয়াকআউট করতে দেখি না। সুতরাং যেটা সাংগঠনিক ভাবে বা সংসদীয় গণতন্ত্রের তার যে একটা শিষ্টতা রয়েছে, শিষ্টাচার রয়েছে, সেটা মেনেও কিন্তু করা উচিত। আমার মনে হয় এই জায়গায় বিজেপি একটু ব্যাকফুটে রয়েছে, একটু না অনেকটাই ব্যাকফুটে রয়েছে। শ্রমিক বাবু সঞ্জীবনী বুটি দিয়ে কতটা তার শুশ্রূষা করতে পারবে, আবারও বলছি সময় উত্তর দেবে, শ্রমিক বাবুরা উত্তর দেবে। বেশ, অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে আমাদের সময় দেওয়ার জন্য, এই শোতে আসার জন্য। আমাদের সময় একেবারে শেষ হয়ে গেছে। বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সামনেই 2026 বিধানসভা নির্বাচন, নতুন সভাপতি হয়েছেন শ্রমিক ভট্টাচার্য। তিনি কি পারবেন বঙ্গ বিজেপিকে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে, যে বিজেপি 2026 জয়ের লক্ষ্যে ঝাঁপাচ্ছে? নানান প্রস্তুতি চলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আসছেন 18 জুলাই। বিজেপি কি পারবে, সেদিকে আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার।